বিজয়ার প্রণাম। হেমেন্দ্র কুমার রায়। হঠাৎ কলকাতা ছাড়তে হয়েছিল। মনে আছে সেদিন ছিল দুর্গাপুজোর অষ্টমী। ঠিক 1 বছর পর নবমীর দিন আবার কলকাতায় ফিরে এলুম। বাড়িতে এসে দেখি চিঠির বাক্সে আমার নামে খানকয়েক চিঠি জমা হয়ে আছে। একখানা চিঠি লিখেছেন আমার দুঃসম্পর্কের আত্মীয় সুরেন কাকা। তারিখ দেখে বুঝলুম চিঠিখানি লেখা হয়েছে গেল বছর কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। স্নেহাস্পদে সুপ্রিয় নরেশ, একবার দেখা করো তো, আমার বিশেষ দরকার আছে। ইতি নিত্য শুভাকাঙ্ক্ষী সুরেন কাকা। বিদেশ থেকে সুরেন কাকাকে খানচারেক চিঠি লিখেছিলুম, কিন্তু একখানারও জবাব পাইনি। ঠিক করলুম আসছে কাল বিজয়া দশমী, সুরেন কাকাকে বিজয়ার প্রণাম করতে যাব। সুরেন কাকার বাড়ি ছিল ভবানীপুর। অনেকগুলো বাড়িতে বিজয়ার প্রণাম সেরে যখন সুরেন কাকার বাড়ির সামনে গিয়ে হাজির হলুম, তখন 9:30 হবে। গ্যাসের আলোতে দেখলুম সুরেন কাকার বাড়ির দরজা জানলা বন্ধ। ভিতর থেকে এক বিন্দু আলোর আভাও বাইরে আসছে না। এর মধ্যে কি সবাই ঘুমিয়ে পড়ল? তবে কি বাড়িতে কেউ নেই? বাড়িখানাকে দেখলে তাই মনে হয়, যেন কাতরভাবে নাচার হয়ে দাঁড়িয়ে আছে, হঠাৎ মূর্ছিত হয়ে ভেঙে পড়তে পারে। 2 পা এগিয়ে সদর দরজার কাছে গেলুম। দরজা বন্ধ ছিল, কিন্তু ঠেলতেই খুলে গেল। সুরেন কাকার বাড়িতে আমার ছিল অবারিত দ্বার, কাজে ভিতরে ঢুকতে কোনো দ্বিধাবোধ করলুম না। উঠোনের সামনে এসে আবার থমকে দাঁড়ালুম। দশমীর চাঁদের আলো এসে উঠোনের খানিকটা উজ্জ্বল করে তুলেছে। বাকি সবটা অন্ধকার। কোথায় কারোর কোনো সারা শব্দ নেই। কেবল কতকগুলো ঝিঁঝি পোকা কর্কশ স্বরে চিৎকার করে উঠেছে। চেঁচিয়ে ডাকলুম, সুরেন কাকা! আমার গলার আওয়াজ শুনে ঝিঁঝি পোকাদের কনসার্ট থেমে গেল। বাড়ির ভিতর থেকে কোনো সাড়া এলো না, কিন্তু বাইরের রাস্তা থেকে আওয়াজ এলো, রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়, রাম নাম সত্য হয়। কারা যেন মরা নিয়ে যাচ্ছে। অন্ধকারের ভিতরে নিজেকে বড় বেশি একলা মনে হতে লাগলো। আবার চেঁচিয়ে ডাকলুম, সুরেন কাকা বাড়িতে আছেন? অনেক দূর থেকে ক্ষীণ সাড়া এলো। কে কে ডাকে? আমি নরেশ যাচ্ছি। খটখট করে খড়মের শব্দ ভেসে আসলো। অন্ধকার বাড়ির নিস্তব্ধতা ভেঙে দিল। সুরেন কাকা বাড়িতে খড়ম পায়ে দিতেন। খড়মের শব্দ বারান্দার কাছে এসে থেমে গেল। সেইখান থেকে সুরেন কাকা বললেন, নরেশ, এতদিন পরে তুমি এলে বাবা। আমি 1 বছর ধরে তোমার অপেক্ষা করছি। আমি বললুম, সুরেন কাকা, আমি যে বিদেশে ছিলুম, তাই আপনার চিঠি আমি পাইনি। আচ্ছা, সেসব কথা পরে শুনবক্ষণ। আগে তুমি ওপরে এসো। ওপরে যাব কি করে? চারিদিক যে অন্ধকার, আগে আলো জ্বালুন। তবেই তো মুশকিলে ফেললে। সব আলোর তেল ফুরিয়ে গেছে যে। আচ্ছা নরেশ, তুমি ওখানে দাঁড়িয়ে একটা কথা শোনো। তুমি আমাকে 1000 টাকা ধার দিয়েছিলে, মনে আছে তো? তোমার সে 1000 টাকা আমার অ্যাটর্নি রামেন্দু বোসের কাছে জমা আছে। সেখানে গেলেই তুমি টাকাটা পাবে। আমি বললুম, সুরেন কাকা, ও কথা কেন বলছেন? আমি তো আপনার কাছে টাকা চাইতে আসিনি। আমি এসেছি আপনাকে বিজয়ার প্রণাম করতে। আমি উপরে যাব? আচ্ছা, তাহলে ওপরে এসো। ওই সিঁড়ির ওপরে একটু চাঁদের আলো পড়েছে, তোমার কোনো কষ্ট হবে না। খুব সাবধানে উঠানের অন্ধকার পেরিয়ে সিঁড়ির ওপরে গিয়ে উঠলুম। তারপর দ্বিতলের ছাদে গিয়ে দাঁড়াতেই সুরেন কাকা ধীরে ধীরে এগিয়ে এলেন। সুরেন কাকার মাথায় ছিল বকের পালকের মতো সাদা চুল, মুখেও তেমনি ছিল সাদা লম্বা দাড়ি। তার উপরে আস্তিনি একখানা সাদা চাদরে আপাদমস্তক মুড়ি দিয়েছেন। ম্লান চাঁদের আলোতে তার মূর্তির ভিতরে কেমন একটা অমানসিক ভাব জেগে উঠেছে। এই মূর্তিকে যদি কোনো অপরিচিত লোক আজ দেখত, নিশ্চয়ই সে ভিড়মি খেত। আমি ভূমিষ্ঠ হয়ে তার পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেলুম, কিন্তু হাত বাড়িয়ে তার পা ছুঁতে পারলুম না। বললুম, ও সুরেন কাকা, আপনি পা সরিয়ে নিলেন কেন? দিন, পায়ের ধুলো দিন। সুরেন কাকা কোনো জবাব দিলেন না। আচমকা বাড়ির ভিতর থেকে একটা মেয়ের আর্তনাদ জেগে আসলো। কে যেন কাঁদছে আর যন্ত্রণায় ছটফট করছে। চমকে মুখ তুলে বললুম,
সুরেন কাকা, সুরেন কাকা! ও কি কাঁদে? সুরেন কাকা এবারেও জবাব দিলেন না। তাড়াতাড়ি বাড়ির ভিতর দিকে চলে গেলেন। তার খড়মের খটখটানি ক্রমশই অস্পষ্ট হয়ে এলো, যেন তিনি দূরে, অনেক দূরে এগিয়ে যাচ্ছেন। খটখট 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 খটখট। হতভম্ব হয়ে বসে আছি। চাঁদের আলো আছে বটে, কিন্তু আজ যেন মরে গেছে আলো। একটা কাল পেঁচা তেতালার ছাদের আলসের কোণে বসে মাঝে মাঝে ঘাড় বেঁকিয়ে আমাকে দেখেই চলেছে। নিচের উঠোন থেকে একটা হুড়ো বিড়াল ক্রমাগত চেঁচাচ্ছে, মিয়াও মিয়াও মিয়াও। 15 মিনিট কেটে গেল, কিন্তু সুরেন কাকার আর দেখা নেই। আজ কি এই বাড়ির এরকম অবস্থা? সুরেন কাকার এমন ব্যবহার, মেয়েদের গলার কাটটানি, সবই যেন কেন রহস্যময়। আর একটা প্রশ্ন মনকে বারবার খোঁচা দিতে লাগলো, সুরেন কাকার পায়ে হাত দিয়েও তার পা ছুঁতে কেন পারলাম না? কেন পারলাম না তার পায়ে হাত দিতে? আরও 5 মিনিট কাটলো। আমি আর থাকতে না পেরে ডাকলুম, সুরেন কাকা, ও সুরেন কাকা! কোনো সাড়া শব্দ নেই। সুরেন কাকা, শুনছেন? কোনো সাড়া এলো না। পেঁচাটা ওর গলায় চেঁচা করে চেঁচিয়ে উড়ে পালালো। পুরো বেড়ালটাও যেন চুপ মেরে গেল। আমি তো এবারে সর্বত্র যেতে পারি, তাহলে এখানে কেন বসে আছি? এই ভেবে বারান্দায় গিয়ে দাঁড়ালুম। উঠোনের উপরে দুদিকে বারান্দা, তার ভিতরে 5-6খানি ঘর হবে। সেখানে চাঁদের আলো নেই। অন্ধকারে হাতড়ে হাতড়ে দেখলুম সব দরজাই কেবল বন্ধ, বাইরে থেকে শিকল দেয়া, তার আবার তালা চাবি লাগানো। কিন্তু সুরেন কাকা যে এদিক থেকেই এসেছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এই ঘরগুলো কোনো একখানার ভিতর থেকে কোনো মেয়ের কান্নার গলার আওয়াজ শুনেছি। সুরেন কাকাই বা কোথায় গেলেন? আর কাঁদলই বা কে? আর সব ঘরেই তালা বন্ধ। এতক্ষণ যে সন্দেহ করিনি, এইবারে তা জেগে উঠল। আমার মনকে আতঙ্কে একেবারে আচ্ছন্ন করে দিল। আমি পাগলের মতো ওপর থেকে ছুটে নিচে নেমে এলুম। রুদ্ধশ্বাসে সদর দরজার কাছে এসে একটানে দরজা খুলতে গেলুম, কিন্তু পারলুম না। সদর দরজাতে বাইরে থেকে কুলুপ দেয়া। এই দরজা দিয়ে একটু আগে আমি বাড়ির ভিতরে ঢুকেছি, আর এর মধ্যে তালা বন্ধ করে দিল কে? আর কেনই বা বন্ধ করে দিল? হতাশায় দরজায় পিঠ দিয়ে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁদতে লাগলুম। হঠাৎ মনে পড়ল সুরেন কাকার বাড়ির খিড়কিতে পুকুর ও বাগান আছে। ওই দিকে ছুটলুম। বাগানের দিকে কোনো রকমে প্রাচীল টপকে আবার রাস্তায় এসে পড়লুম। সুরেন কাকা যে পাড়াতে থাকতেন সেই পাড়াতেই আমার বাল্যবন্ধু অখিলের বাড়ি। পরদিন সকালে অখিলের বাড়ি গেলাম। বৈঠকখানায় অখিল বসে চা খাচ্ছিল। আমাকে দেখে বিস্মিত স্বরে বলল, এই যে নরেশ, কবে ফিরলে কলকাতায়? পরশু। এই কাল তোমাদের পাড়ায় বিজয়ার প্রণাম করতে এসেছিলাম, কিন্তু সুরেন কাকার বাড়িতে দেরি হয়ে গেল, তাই আর তোমার সঙ্গে দেখা করতে পারিনি। 2 চোখ কপালে তুলে অখিল বলল, কাল তুমি সুরেন কাকার বাড়িতে গিয়েছিলে? সেখানে গিয়ে তোমার দেরি হলো কেন? ওই সুরেন কাকার সঙ্গে কথা কইতে কইতে দেরি হয়ে গেল। অখিল গম্ভীর মুখে বলল, নরেশ, কাল তুমি কতটা সিদ্ধি খেয়েছিলে বলো তো? আমি বললুম, কাল বিজয়ার সম্ভাষণ করতে গিয়ে প্রত্যেকের বাড়িতে একটু অর্ধেক সিদ্ধি খেতে হয়েছিল বটে, তবে বেশি সিদ্ধি তো খাইনি। কিন্তু তুমি এ কথা কেন জিজ্ঞাসা করছো? অখিল বলল, এই 1 বছরের ভিতরে তুমি কি সুরেন কাকার কোনো খবর পাওনি? না। গেল বছরে ঠিক এমন সময়ে এ পাড়ায় কলেরা দেখা দিয়েছিল। সেই কলেরায় সুরেন কাকা এবং তার বাড়ির ছেলেমেয়েরা মারা যায়। সেই থেকে ও বাড়ি তো খালি পড়ে আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু বিজয়ার দিন হাজার অনুরোধেও আমি আর সিদ্ধি খাই না। তবে একটা জায়গায় আজও আমার খটকা লেগে আছে।
সমস্ত ব্যাপারটা না হয় সিদ্ধির খেয়াল বলে উড়িয়ে দিতে পারি, কিন্তু সুরেন কাকার অ্যাটর্নির কাছে গিয়ে আমার 1000 টাকা যে ফিরিয়ে পেয়েছি, এটা তো কিছুতেই ভুলতে পারছি না।